প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি ইতিমধ্যে ম্যাট্রিক্সের অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি। 14টি ক্লাস হয়ে গেছে। আজকে 15তম ক্লাস নিচ্ছি। আজকে আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে বাজার মডেলের সমস্যার সমাধান করা যায়। বিশেষ করে দুটি দ্রব্যের বাজার মডেল কিভাবে সমাধান করে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করা যায়। এখানে বলে রাখি, ফার্স্ট ইয়ারে তোমরা প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণে বাজার মডেলের অনেক অঙ্ক করেছো, তবে সেখানে সাধারণ অ্যালজেব্রা প্রয়োগ করে করা হয়েছে। একটি দ্রব্য হোক, দুটি দ্রব্য হোক, সাধারণ অ্যালজেব্রা করেও করা যায়, কিন্তু দ্বিতীয় বর্ষে তোমাদের ম্যাট্রিক্স প্রয়োগ করে বাজার মডেল সমাধান করতে হবে। দুটি দ্রব্যের ভারসাম্য দাম, দুটি দ্রব্যের ভারসাম্য পরিমাণ কত হতে পারে তা ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে সহজেই নির্ণয় করা যায়। তো আজকে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে দুই দ্রব্যের বাজার মডেল সমাধান করে দুটি দ্রব্যের ভারসাম্য দাম এবং দুটি দ্রব্যের ভারসাম্য পরিমাণ নির্ণয় করা যায় তা আলোচনা করব। আচ্ছা, এই বিষয়টি সুন্দরভাবে, সহজভাবে, সাবলীলভাবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটি অঙ্ক সিলেক্ট করেছি। এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 2 বার এসেছে, বেশিও আসতে পারে, আবার সামনেও আসতে পারে। মডেলটি হলো এরকম: দুই দ্রব্যের বাজার মডেল নিম্নরূপ। কিউডি1 সমান 10 মাইনাস P1 প্লাস 2P2, কিউএস1 সমান 2P1 মাইনাস 8, কিউডি2 সমান 60 প্লাস 5P1 মাইনাস 15P2, কিউএস2 সমান 5P2 মাইনাস 10। ওকে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। আমরা এটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করব। খেয়াল করো, তোমরা ফার্স্ট ইয়ার থেকে এ পর্যন্ত পড়ে এসেছো যে বাজারের ভারসাম্য অর্জন করতে হলে চাহিদা এবং যোগান সমান হতে হবে। প্রতিটি বাজারের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণের সমতা অর্জিত হলেই ভারসাম্য হবে। কোনো নির্দিষ্ট দামে চাহিদার যোগানের পরিমাণ সমান হলে অর্জিত হয় বাজার ভারসাম্য। তবে এটা অটোমেটিক হয় না, ক্রেতা এবং বিক্রেতাদের ক্রিয়া প্রতিক্রিয়ায় বাজারে ভারসাম্য হয়। বিক্রেতারা বেশি দাম দাবি করতে চাইলেও তা সবসময় আদায় করতে পারে না, কারণ তখন ক্রেতারা কম কিনতে চায়, বিক্রেতা বেশি সরবরাহ করতে চায়। যা হোক, ক্রেতা এবং বিক্রেতাদের ক্রিয়া প্রতিক্রিয়ায় এক সময় এমন একটি দাম নির্ধারিত হয় যেখানে ক্রেতাদের চাহিদার পরিমাণ আর বিক্রেতাদের যোগানের পরিমাণ সমান হয়ে যায়, তখনই অর্জিত হয় বাজার ভারসাম্য। যেমন ধরো, আমরা এই জন্য আমরা লিখতে পারি, এর উত্তর দিতে গিয়ে আমরা লিখব ভারসাম্য অবস্থায় কি হয়, কিউডি1 সমান কিউএস1। ভারসাম্য অবস্থায় কি হয়, প্রথম দ্রব্যের চাহিদা, প্রথম দ্রব্যের যোগান পরস্পর সমান হতে হবে। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। যেমন কিউডি1 এর যে ইকুয়েশনটা রয়েছে ডান পক্ষ, সেটা আমরা এখানে লিখব হুইচ ইমপ্লাইজ, এই চিহ্নটার নাম হুইচ ইমপ্লাইজ। আচ্ছা, হুইচ ইমপ্লাইজ। খেয়াল করো, এখন প্রাইস টার্মগুলা আমরা সব বাম দিকে নিয়ে আসবো, স্থির রাশি বা ধ্রুবক রাশিগুলো আমরা সমান সমানের ডান পাশে নিয়ে যাব। এই কৌশলটা মনে রাখবে।
মাইনাস পি অন, তারপর এই টু পি বাম পাশে এসে হলো মাইনাস টু পি অন, ডান পাশে টোয়াইস পি অন বাম পক্ষে নিয়ে এসেছি, এই জন্য এটা মাইনাস টু পি অন হলো, প্লাস এটা আগেই প্লাস ছিল, বাম পক্ষের টার্ম বাম পক্ষেই আছে তাই এটা প্লাসই থেকে গেল। ডান পক্ষে কনস্ট্যান্ট টার্ম মাইনাস 8, আর বাম পক্ষে যে 10 ছিল সেটা ডানে এসে মাইনাস হয়ে গেছে। ওকে, which implies ওকে, এটাকে একটি ইকুয়েশন নাম দেই। আচ্ছা, এটা গেল প্রথম দ্রব্যের ক্ষেত্রে। এবারে পুনরায় ভারসাম্য অবস্থায় আবার কিউ ডি টু সমান সমান কিউ এস টু। এখন কিউ ডি টু এর ইকুয়েশনের এই ডান পক্ষের যে সমীকরণ এলিমেন্টগুলো আছে সেগুলো হুইচ ইমপ্লাইজ, এটা দ্বারা এই মানগুলো লিখবো এখানে। QS2 60 প্লাস 5 মাইনাস 15p2, যা এখানে আমরা লিখলাম। আর QS2 সমান ছিল 5p2 মাইনাস 10, এখানে তা লিখলাম। এখন প্রাইসগুলো বাম পক্ষে আমরা নিয়ে যাই। ওকে, এখন এটাকে আমরা উভয় পক্ষে 5 কমন নিয়ে নিতে পারি। 5 আমরা কমন নিয়ে এটাকে আরো ম্যানেজেবল করতে পারি। উভয় পক্ষকে যদি 5 দ্বারা, এখান থেকে 5 কমন নিলে কি থাকে, 5 কে বার করি, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। খেয়াল করো, আমরা যদি 5 কমন না নিতাম তাহলে এটা হতো। তাহলে 5 কমন কেন নিলাম? 5 কমন নিলাম এই জন্য এটার কোএফিসিয়েন্টগুলো ছোট হয়ে যাবে, ফলে পরবর্তী সময় আমাদের যে গুণ করতে হবে, যোগ বিয়োগ করা লাগতে পারে বা ভাগ করা লাগতে পারে, তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। এই সুবিধার কথা বিবেচনা করে আমরা 5 কমন নিয়ে এটাকে ছোট করে ফেললাম। ওকে, আচ্ছা, এখন ভারসাম্য অবস্থায় দুটো ইকুয়েশন পেলাম। এখন এই দুটো ইকুয়েশনকে আমাদের ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিতে হবে। খেয়াল করো, ফার্স্ট ইয়ারের সময় তোমাদেরকে এটা করানো হয়েছে ইকুয়েশন থেকে, যেমন এখান থেকে পিয়নের মান বের করে তা 1 নম্বরে আমরা বসাতে পারতাম, বসিয়ে অঙ্কটা করা যেত। তবে এখন যেহেতু বলেছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে, তাই প্রশ্নের নির্দেশনা অনুসারে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে।
বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য এখন লিখতে হবে তোমাদের পরীক্ষার সময় খাতায় 1 নং ও 2 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাওয়া যায়। যেমন আমি লিখছি, পরীক্ষায় এটা অবশ্যই লিখবা 1 নং ও 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়কে আমরা এখন ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেব। ম্যাট্রিক্স আকারে সাজিয়ে কি পাওয়া যাবে সেটা আমরা এখন লিখব, কিন্তু এজন্য আমার বোর্ডটা একটু মুছতে হবে, এই বোর্ডে সব ধরে না। আর একটু বড় বড় না করে লিখলে ক্যামেরায় আবার আসে না, এই প্রবলেম হলো এটি। যাই হোক, চেষ্টা করছি আমি যাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ওকে, -3 2, p1 এর সহগ -3, p2 এর সহগ 2। দ্বিতীয় সমীকরণে p1 এর সহগ 1 এখানে লেখা হলো, p2 এর সহগ -4 যা এখানে লেখা হলো। চলক হলো p1 ও p2, p1 ও p2। p1 হলো প্রথম দ্রব্যের দাম, p2 হলো দ্বিতীয় দ্রব্যের মান। আর যে কনস্ট্যান্ট ডান পাশে -18 লিখলাম আর -14 আমরা লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। এভাবে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিলে বিষয়টা সহজ হয়ে যায়। এবারে এখন ধরতে হবে, এক একটাকে এক একটা ধরতে হবে। ধরি এটাকে x না ধরে এবার আমরা ধরি p। এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ক্যাপিটাল লেটার বি হচ্ছে দামের কলাম ভেক্টর, আর ধ্রুবকের কলাম ভেক্টর হলো ডি। এই পি লিখবা ক্যাপিটাল লেটার দ্বারা এবং এই p1 p2 লিখবা স্মল লেটার দ্বারা। মনে রাখবা, ম্যাট্রিক্স প্রকাশ করতে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয় আর উপাদান প্রকাশ করতে স্মল লেটার ব্যবহার করতে হবে। ওকে, এখন এগুলো মুছতে হয় কিন্তু পরবর্তীতে আবার এটা লাগবে। ওকে, এখনটা মুছছি। পিয়নটা এখানে একটু লিখে রাখি, পরে প্রয়োজন হবে।
ওকে, এই 1 নং আর 2 নংকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে আমরা এটা পেয়েছি। এখানে কোনটার নাম কি তা বলেছি। তাহলে আমরা লিখতে পারি এটা এ, এটা পি এবং ডি। অতএব এপি সমান সমান ডি। এখন উভয় পক্ষকে এ টু দি এ ইনভার্স দ্বারা পূর্ব গুণন বা প্রি মাল্টিপ্লাই করে পাওয়া যায়। ওকে, এটাকেও সমীকরণের নাম দেওয়া যেতে পারে, না দিলেও চলে। তবে আলোচনার সুবিধার জন্য এটা বোঝাতে আমার একটু সুবিধা হবে, কিন্তু এটা পরীক্ষায় নম্বর না দিলেও হবে। কিন্তু একজন টিচারের পক্ষে এই কোয়েশনের নাম দিয়ে বোঝাতে সুবিধা হয়। খেয়াল করো, এটা নিশ্চয়ই বুঝেছ। আমরা সরাসরি হয়তো লিখি পি সমান এ ইনভার্স ডি, কিন্তু এটা কিভাবে আসলো, কিভাবে এলো ধাপে ধাপে পি সমান এ ইনভার্স ডি, এটা ফর্মুলা, এই ফর্মুলাটা কিভাবে এলো সেটা আমি এখানে দেখালাম। উভয় পক্ষকে এ ইনভার্স দ্বারা গুণ করি। এ ইনভার্সকে এ দ্বারা গুণ করলে হয় অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা পি কে গুণ করার ফলে পি ম্যাট্রিক্সই পাওয়া যায়। এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের বিশেষ বৈশিষ্ট্য। একই ক্রমের কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা পূর্বগুণন বা পরগুণন করলে সেই ম্যাট্রিক্সটি পাওয়া যায়। এবারে আমরা এ ইনভার্স বের করব। এবারে আমরা এ ইনভার্স বের করব। এই ইকুয়েশনটা এখানে লিখে রাখি। তোমাদের পরীক্ষার সময় এটা আলাদা করে লিখতে হবে না, কারণ খাতায় তখন থাকবে। আমার এখানে স্পেস স্বল্পতার কারণে এখানে আলাদা করে লিখে রাখলাম। এখন আমরা এ ইনভার্স বের করব। স্টেপ 1, তোমরা জানো এ একটি বর্গ ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এটা বিপরীত ম্যাট্রিক্সের প্রয়োজনীয় শর্ত, এবং এর দ্বিতীয় শর্ত হলো অএকত্ববোধক। এই ম্যাট্রিক্সটিকে অএকত্ববোধক বা নন সিঙ্গুলার হতে হবে। মনে আছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? ইতিপূর্বের ক্লাসগুলোতে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি আমি তা তোমাদেরকে বলেছি, বারবার বলি, এখন আবারও বলি। কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য হলে তাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অএকত্ববোধক ম্যাট্রিক্স। এটা মনে রাখতেই হবে। এখন এই অএকত্ববোধকতা যাচাই হলো স্টেপ 1। কি? যাচাই বা নন সিঙ্গুলারিটি টেস্ট। এটাকে বলে নন সিঙ্গুলারিটি টেস্ট, বাংলায় বলে অএকত্ববোধকতা যাচাই। ওকে, 10টা হলো কিভাবে দেখো তোমরা। আমরা এই কোণাকুনি গুণ করছি -3 × -4, সূত্রে মাইনাস, এই কোণাকুনি গুণ 2 × 1, তাহলে হলো 3 × 12, এই মাইনাসে মাইনাসে +12, -2 × 1 = 10। ওকে, এখন এটাও একটু লিখে রাখি এখানে, পরে দরকার হবে। এটা অবশ্যই নট ইকুয়াল টু 0। যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য তাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এবারে স্টেপ 2। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স।
না ভুল বললাম, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের বাংলা কি? সহগুণক ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথমে আমরা স্টেপ 1-এ নন সিঙ্গুলারিটি টেস্ট করলাম, এখন স্টেপ 2-তে আমাদের বের করতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স। লিখে দেই, সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এটাকে সংক্ষেপে সি দ্বারা সি ম্যাট্রিক্স বা সিএ, কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা বললাম সিএ, কোফ্যাক্টর অফ এ। সিএ দ্বারা সংক্ষেপে বললাম কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ, সিএ কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ। কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ এটা সমান, আচ্ছা কোফ্যাক্টর কিভাবে বের করতে হয় ইতিপূর্বে ক্লাসে বহুবার বলেছি। এই প্রথম উপাদানে কোফ্যাক্টর সারি আর উপাদান বাদ, কলাম বাদ দিলে যা থাকে -4, 2 এর কোফ্যাক্টর হইল এটা, এটা সারি এবং কলাম বাদ দিলে 1, কিন্তু এখানে একটা সূত্রের মাইনাস, ওই যে সবসময় বলি -1 i⁻j, এই সূত্র প্রয়োগ করলে পিছনে কি চিহ্ন হবে সেটা আমরা বলতে পারি, বুঝতে পারি। ওকে, এই সূত্র প্রয়োগ করলে এখানে মাইনাস হবে, অনেক কোফ্যাক্টর 2, কিন্তু এখানে এই সূত্র প্রয়োগ করার কারণে এটা হয়ে যাবে -2, -4 এর কোফ্যাক্টর -3। তাহলে এটা হলো আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ওকে, স্টেপ 3, সংযুক্ত ম্যাট্রিক্স। সংযুক্ত ম্যাট্রিক্স হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সংযুক্ত ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মূলটা কি এ, অতএব এই জন্য লেখা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। সংযুক্ত ম্যাট্রিক্সের ইংরেজি হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা যেহেতু আমরা এ ধরে নিয়েছি, তাহলে এটার ইংরেজি হবে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। তোমরা জানো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় সংযুক্ত ম্যাট্রিক্স। অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যে প্রথম সারি রয়েছে তাকে প্রথম কলাম আকারে লিখতে হবে, আর দ্বিতীয় যে সারি আছে তাকে দ্বিতীয় কলাম হিসাবে লিখতে হবে। ওকে, এটা হলো অ্যাডজয়েন্ট অফ এ। এবারে স্টেপ 4, আশা করি বুঝতে পারছো। এখন এগুলো মুছে ফেলি। A inverse 1 by determinant A into adjoint of A, এটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। বারবার এটা আমরা লিখতেছি যাতে এই লিখতে লিখতে অঙ্ক করতে করতে এগুলা তোমাদের মাথার ভিতরে সহজেই ঢুকে যাবে, আর বাসায় বসে এই অঙ্কটা দেখার, এই ভিডিওটা দেখার পরে
তোমরা বই থেকে অনেক উদাহরণ দেওয়া আছে, সেটা প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস করো তাহলে সহজ হয়ে যাবে, আর প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা বলি ইকোনমিক্স কঠিন, আসলে কথাটা ঠিক না। ইকোনমিক্স হলো যুক্তিযুক্ত সাবজেক্ট। আমি বলছি না এটা খুবই সহজ, তবে এটা খুবই যুক্তিযুক্ত। আমরা যদি প্র্যাকটিস করি, সূত্রগুলো মাথায় নিতে পারি, তাহলে এটা সহজবোধ্য হয়ে যাবে। ওকে, সমান সমান এর মান ছিল এই যে এখানে লিখে রেখেছিলাম, এখন এটা আমাদের কাজে লাগলো। অ্যাডজয়েন্ট এখানেই লেখা আছে, ঠিক লিখেছিলাম তো? মুছলে একটু সমস্যা হয়, বোঝা যায় না যে ঠিক পথে আছি কিনা। ওকে, স্টেপ 4 হলো, এবার আমাদের হলো এই যে 3 নম্বর সমীকরণ আমাদের a ইনভার্স 1 লিখে তাকে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে। এখন আমরা সেটা লিখি। আমরা ইতিমধ্যে জানি পি 3 নং সমীকরণ থেকে জানি পি সমান সমান 3 নং সমীকরণে জানি পি সমান এ ইনভার্স অন ডি সমান সমান 10 মাইনাস মাইনাস। এখন একটি ক্যালকুলেটর হলে ভালো হতো, হাতের কাছে ক্যালকুলেটর নেই। 4 32 2 4 4 3 7 4 32 4 4 3 7 মাইনাস এ প্লাস 18 দুগুণে 36 মাইনাস 1 দিয়ে 18 আচ্ছা, আমাদের -4 এর ছিল, এটা তো -3। ওকে, 18 আর 3 14 3 4 12 3 রেখে 3 আর 4। এবারে মুছতে হয়, মুছলে তো সমস্যা। বা পি সমান সমান 6 7 8 6 7 8 7 3 10 100 6 2 8 7 8 3 10 4 32 4 রেখে 4 3 7 14 দুগুণে 14 দুগুণে 28 মুখে মুখে করলে যা হয় 14 দুগুণে 28। তাহলে কি হবে? 8 আর 2 10 এর 0 হাতে আমাদের 100 28 1 দিয়ে 18 প্লাস 3 4 12 8 আর 2 10 এর 0 হাতে আছে 1 4 60। এই পি এর মান হইল পি অন
10 6। ওকে, আচ্ছা কি বলেছি আমরা? পি সমান এ ইনভার্স ডি। এ ইনভার্স ডি 1/10। এ ইনভার্স ছিল আমাদের -4 -2 -1 -3, কেমন? আর ডি মান ছিল -18 14। এখন এটাকে গুণ করলাম, সারি দ্বারা কলামকে -4 দ্বারা -18 গুণ করলে 72, -2 দ্বারা -14কে গুণ করলে +28। এখন দ্বিতীয় সারি দিয়ে গুণ, -18 সমান +18 যোগ -3 ইন্টু -4 সমান +42। 72 যোগ 28 হলো 100, 18 যোগ 42 হলো 60। তাহলে এই 10 দ্বারা 100কে ভাগ করলে হয় 10, 60কে ভাগ করলে হয় 6। সুতরাং এখন বুঝতে হবে আমাদের, আর উপায় নাই। অতএব P1 সমান 10 এবং P2 সমান 6। ওকে, এখন P1 আর P2 মান এই 4টি সমীকরণে বসিয়ে দিতে হবে। হয়ে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের অঙ্কটি হয়েছে নাকি হয় না। P1 ও P2 এর মান চাহিদা ও যোগান সমীকরণে বসিয়ে পাওয়া যায়। আচ্ছা কি করবো? আমরা যে P1 সমান 10 এবং P2 সমান 6 পেয়েছি, তা এখন QD1 QD2 QS1 QS2 তে বসাতে হবে। বসাই। QD1 সমান 10 মাইনাস P1 কত 10 প্লাস 2 ইন্টু 6 সমান 10 কাটাকাটি থাকে 12, থাকে আমাদের 12। কিভাবে 12 থাকে আর একটু ডিটেলস করে দিই। 10 মাইনাস 10 প্লাস 12 সমান 12। QS1 সমান 2 ইন্টু P1 10 মাইনাস 8, 10কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 20 মাইনাস 8 সমান 12। অর্থাৎ QD1 আর QS1 মিলেছে। আমরা বলেছি ভারসাম্য অবস্থায় চাহিদার যোগান সমান। সুতরাং আমরা বুঝতে পারি যে আমরা যে P1 আর P2 মান বের করেছি তা ঠিক আছে। পরীক্ষার সময় এই সব অঙ্ক করলে নিজেই বোঝা যাবে তোমার ঠিক আছে কিনা। তোমার সহপাঠীকে জিজ্ঞাসা করা লাগবে না, কাউকে ডিস্টার্ব করা লাগবে না, হলে কোনো সিন ক্রিয়েট করা লাগবে না। একজন ভালো স্টুডেন্ট বা বুঝদার স্টুডেন্ট যে পড়াশোনা করেছে তার অঙ্ক হলো কিনা সে কিন্তু নিজেই বুঝতে পারবে, কারো সাথে তার মেলাতেও হবে না। আচ্ছা এবারে QD2 60 প্লাস 5 P1। 5 P1 এর মান হলো 10 মাইনাস 15 P2 মান হলো 6 সমান 60 প্লাস 5 10 50 মাইনাস 6 15 5 30 শূন্য 6 15 90। কেমন? এখানে কত থাকে? 110 থেকে 90 বিয়োগ দিলে থাকে কত? 20। 110 মাইনাস 90 সমান 20। আচ্ছা QS2 সমান হইল, এটা হইল কিনা আমরা QS2 এর মান বসিয়ে পাবো 5 ইন্টু P2 হইল 6 মাইনাস 10 30 সমান 20। আলহামদুলিল্লাহ এটা মিলে গেছে। খেয়াল করো QD1 12 QS1 12, অর্থাৎ প্রথম বাজারে ক্ষেত্রে আমরা যে পরিমাণটা পেয়েছি তা চাহিদার যোগান একই হয়েছে।
আবার দ্বিতীয় বাজারে কিউ ডি টু এবং কিউ এস টু দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিশ্বকক এবং যোগানও বিশ্বকক। ফলে এই যে পি1 আর পি2 বের করেছিলাম আমরা 10 আর 6 পেয়েছি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে, তা চাহিদা ও যোগান সবগুলো অপেক্ষকে বসিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে চাহিদা আর যোগান সমান হয়েছে। অতএব এখানে আমরা লিখতে পারি, অতএব এটা থাকুক নিচে, অতএব কিউ ডি1 সমান কিউ এস1 সমান সমান 12, বেশ এখানে লিখতে পারি। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝি, ভারসাম্য কিউ এর মান আচ্ছা এটা আমরা এইভাবে লিখি, বুঝলাম। এখন আমরা একসাথে উত্তর লিখে দিই। উত্তর ওকে, আবার বলছি, আমরা প্রথমে দুই দ্রব্যের বাজার মডেলকে যদি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে আমাদের শুরু করতে হবে এইভাবে যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা আর যোগান সমান। চাহিদা আর যোগান সমান হবে যে দামে, সেই দামটা হবে ভারসাম্য দাম, আর ওই পরিমাণটা হবে ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য অবস্থায় আমরা কিউ ডি1 সমান কিউ এস1 লিখব। তারপরে সমাধান করে একটি সমীকরণ পাবো, সেটাকে 1 নম্বর সমীকরণ দেবো। বোর্ড ছোট থাকায় আমাকে বুঝতে হইলো, এই জন্য আর একবার ধরে ধরে বোঝানোর সুযোগ নাই, তবে আমি যা করেছি মনে করে করে বলতেছি তোমাদের। তেমনি দ্বিতীয় বাজারের ক্ষেত্রে ভারসাম্য অবস্থায় কিউ ডি2 সমান সমান কিউ এস2, তাহলে এই মানগুলো বসিয়ে পিগুলো বাম পাশে নিয়ে এবং ধ্রুবকগুলো ডান পাশে নিয়ে আমরা একটা দ্বিতীয় ইকুয়েশন পাবো। 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেব। ম্যাট্রিক্স আকারে সাজানোর পর সেগুলোকে আমরা নামকরণ করব। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সকে বলবো এ, দামের কলামকে বলবো পি, অথবা এটা এক্সও বলা যায়, তবে পি বললে একটু সুবিধা হয় যে প্রাইস বের করছি। আর স্থির কলামকে নাম দেবো ডি, এটাকে সি বললেও চলবে, যা হোক নাম দেওয়া যাবে ইচ্ছা মতো। তবে এটা হলো ট্র্যাডিশন, আমি যেটা বললাম, দিস ইজ দ্য ট্র্যাডিশন। ট্র্যাডিশন মেনে চললে একটু সুবিধাই হয়। তারপরে আমরা দেখব যে এ যেটাকে ধরেছি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা বর্গাকার ম্যাট্রিক্স। এখন স্টেপ 1, 2, 3, 4 এগোতে হবে। স্টেপ 1-এ আমরা দেখব ওটা অশূন্য ম্যাট্রিক্স কিনা। আমাদের এখানে অশূন্য ম্যাট্রিক্স হয়েছে এবং এর নির্ণায়ক মান হয়েছিল 50। কি হয়েছিল? এর নির্ণায়ক মান হয়েছিল বোধহয় 10, মানে নট ইকুয়াল টু 0। ফলে এটা ছিল নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার হলে আমরা বুঝতে পারি, আমরা আরও সামনে যেতে পারি, এর বিপরীত ম্যাট্রিক্স থাকবে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স প্রমাণের পরে স্টেপ 2-তে আমরা বের করেছি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স। স্টেপ 3-তে বের করেছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সের সারিকে কলামে কিংবা কলামকে সারিতে উপস্থাপন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়ার পর স্টেপ 4-এ আমরা করেছি বিপরীত ম্যাট্রিক্স, এ ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে সেইখানে মান বসিয়ে আমরা এ ইনভার্স বের করেছি। এ ইনভার্স বের করার পর তাকে কনস্ট্যান্ট কলাম ডি দ্বারা গুণ করে আমরা পি1 আর পি2-র মান বের করেছি। পি1 আর পি2-র মান বার করার পরে আমরা সেই পি1 আর পি2-র মান চাহিদা, প্রথম দ্রব্যের চাহিদা যোগানাপেক্ষ এবং দ্বিতীয় দ্রব্যের চাহিদা ও যোগানাপেক্ষকে আমাদের বসাতে হবে। যদি দেখা যায় কিউ ডি1-এর মান আর কিউ এস1-এর মান সমান হয়েছে, তাহলে বুঝতে হবে আমরা ঠিক পথে আছি। আবার কিউ ডি1-এর মান এবং কিউ ডি2-এর মান এবং কিউ এস2-এর মানও যদি সমান হয়, কিউ ডি2 সমান কিউ এস2, এখানে যেমন হয়েছে 20 হয়েছে, অর্থাৎ প্রথম দ্রব্য চাহিদাও 12 একক আর যোগানও 12 একক, যখন দাম 10 টাকা, প্রথম দ্রব্যের দাম 10 টাকা আর দ্বিতীয় দ্রব্যের দাম 6 টাকা।
আবার দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে দেখি চাহিদা এবং যোগান 20 টাকা। এর ফলে আমরা P1 আর P2 যে বের করেছি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে, তার সাহায্যে দেখা যায় যে প্রথম দ্রব্যের ভারসাম্যের পরিমাণ 12, দ্বিতীয় দ্রব্যের ভারসাম্যের পরিমাণ 20। এভাবে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা দুই দ্রব্যের বাজার মডেলের সমাধান করে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করলাম বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে দুই দ্রব্যের বাজার মডেলের সমস্যার সমাধান করা যায়, ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছ। যদি আমার ভিডিও তোমার ভালো লাগে, আমার পড়ানো যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। এর ফলে আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি যাতে সম্প্রসারিত হয় সে ব্যাপারেও তোমাদের সহযোগিতা কামনা করছি। এর পরবর্তীতে আমি আবার তোমাদেরকে ম্যাট্রিক্সের উপরে আরও ক্লাস নেব। ততক্ষণে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।